আমার স্বামী আজ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। যে পুরুষ তার মায়ের মৃত্যুতেও চোখের জল আনেনি, যে আমার চোখের জল কখনো মুছে দিয়ে বলেনি কষ্ট পেও না, সে যখন তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করার আনন্দে সবার সামনে হাউমাউ করে কাঁদছিল, তখন আমার নিজের জামাইয়ের দ্বিতীয় বিয়ের সকল কাজকর্ম একা হাতে সামলাতে হয়েছে। আমি এই ঘরের প্রথম স্ত্রী হয়ে নিজেই রান্না করে আয়োজন করে সবার চা পানি করতে করতে দাঁড়িয়ে দেখছি কিভাবে কেউ জীবনে নিজের স্বপ্নকে খুঁজে পায় আর কিভাবে কেউ শুধুই একটা বোঝা হয়ে যায়। আমার বিয়েটা হয়েছিল খুব সাধারণ একটা বিকেলে। না ছিল কোনো লাল শাড়ি ঝলক, না কানে বেজেছিল শাখার বল, না কপালে কুমকুম, না বুকে ভালোবাসার ঠাঁই। আমার নাম মায়া, বয়স তখন মাত্র 18 ঘরে। এইচএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায়। পড়াশোনায় ছিলাম ভালো, কিন্তু পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত। বাবার একার উপার্জনে সংসার চলে না। মা টুকটাক সেলাইয়ের কাজ করতেন। বাড়ির আরও 2টা ছোট ভাই রয়েছে। বিয়েটা হয়েছে আমার বাবা মায়ের ভাগ্য বদলে আসায়। একজন শিক্ষিত ভালো চাকরিওয়ালা ছেলে পেয়ে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তিনি ছিলেন আমাদের পাশাপাশি গ্রামের। নিজের চেহারার আহামরি কিছু নেই, শ্যামলা ভারী গম্ভীর মুখ, কিন্তু ছেলেটা ইঞ্জিনিয়ার, 50,000 বেতন, কুমিল্লার নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য যেন সে ছিল সোনার হরিণ। ছেলের নাম ছিল ফারহান। আমি তাকে প্রথম দেখি বিয়ের মঞ্চেই। তিনি আমার দিকে তাকালেন না, হাসলেন না। কবুল বলার সময় তার কণ্ঠ যেন কোনো রবটের মতো শোনালো, যেন এও জীবনের একটা ডিউটি। আর আমি তো তখনও বুঝে উঠতে পারিনি এই মানুষটার সঙ্গে কাটবে আমার বাকি জীবন। সব মেয়েরই বাসর রাত নিয়ে কত স্বপ্ন থাকে। আমার কিশোরী মনেও তখন ছিল হাজারো রঙিন স্বপ্ন, কিন্তু তার কিছুই হয়নি। তিনি শুধুই তার চাহিদা মিটিয়েছেন মাত্র। বাসর রাতেই জানতে পারি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল তার। শুধুমাত্র মায়ের কথায় আমাকে বিয়ে করেছেন তিনি। 3 বছরের সম্পর্ক। ভার্সিটিতে পড়ার সময় এক মেয়েকে ভালোবেসেছিলেন। মেয়েটির নাম ছিল অরিন। নাম শুনেই বুকের ভেতর একটা কাঁপুনি উঠেছিল আমার। অরিনের নাম বলার সময় ফারহানের চোখ যেন শিশুর মতো চকচক করছিল। বলেছিলেন, তাকে আমি কখনো ভুলিনি। সে আমাকে কথা দিয়েছে, আমি যদি তাকে দ্বিতীয় স্ত্রী করেও আনি, তবুও সে আমায় ভালোবাসবে সারা জীবন। তবুও সে সারা জীবন নিজেকে আমার স্বামীর জন্য তুলে রাখবে। আর আমার স্বামী উচ্চবিত্ত প্রেমিকাকে বিয়ে করে কষ্টের জীবন দিতে চায়নি। এতে ভালোবাসা জানালা দিয়ে পালানোর আশঙ্কা ছিল তার। উচ্চবিত্ত পরিবারের মেয়েকে পালিয়ে বিয়ে করবে এই অসম্মানও সে তার প্রেমিকাকে বক করেনি। সে তার প্রেমিকাকে কষ্ট রাখবে না বলে দূরে সরে এসেছিল। আর মায়ের কসমের জন্য আমাকে বিয়ে করেছে। আমি চুপ করে শুনেছিলাম। বাসর রাতেই আমি বুঝে গিয়েছিলাম আমি আসলে তার প্রথম স্ত্রী নই। আমি তার ভালোবাসাহীন দায়িত্ব। অরিন ছিল প্রেম, আমি ছিলাম শুধু সামাজিক শ্রদ্ধতা। তারপর কেটে গেল 4টা বছর। ফারহান কাজ করতেই পরিশ্রম করতেন, ভালো মাইনে পেতেন। আমাকে প্রয়োজনের বাইরে কখনো কিছু বলতেন না, না বকতেন, না ভালোবাসতেন। আমি রান্না করলে বলতেন ভালো হয়েছে, কখনো পোশাক ঠিক না হলে বলতেন অন্যটা পরো। এর বাইরে না কোনো কথাবার্তা, না মন খারাপের সঙ্গ, না কখনো রাতে একটু গল্প। 4 বছরে আমাকে নিয়ে তিনি কখনো বাইরে ঘুরতে নিয়ে যায়নি। আমি বুঝে গিয়েছিলাম এই ঘরটা তার, আমি নই। আমার জীবনে ফারহান একটা নিত্য অভ্যেস হয়ে গিয়েছিল। 9:30টার অফিসে যাওয়া, 8টার মধ্যে ফিরা। রাতে কখনো তার চাহিদা মেটাতে ইচ্ছে হলে আমার কাছাকাছি আসতেন। আমি কখনো তাকে নিজের ইচ্ছেতে নিজের করে পাইনি। আমি ছিলাম বিয়ে করা এক ভালোবাসাহীন দায়িত্ব। কোনোদিন মুখ ফুটে ভালোবাসা চাওয়া হয়নি, কারণ আমি জানতাম চেয়ে লাভ নেই। তারপর এলো সেই দিন। ফারহান জানালো
সে নতুন চাকরি পেয়েছে ঢাকায়, বড় কোম্পানি, মোটা বেতন। তুমি কি যাবে আমার সঙ্গে? জিজ্ঞেস করলো। আমি ভাবলাম হয়তো এবার কিছুটা বদলাবে আমার জীবন, হয়তো দূরে গেলে তার মনে আমার জায়গা হবে। একটু হলেও আমি তার হাত ধরে ঢাকায় এলাম, কিন্তু জানতাম না এই শহর, এই নতুন বাড়ি হবে আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। ঢাকায় এসে সে জানালো সে দ্বিতীয় বিয়ে করতে চায়। তার চোখে মুখে কোনো দ্বিধা ছিল না, কণ্ঠে না ছিল দুঃখ, না অনুতাপ। সোজা বললাম, তুমি রাজি না হলে তালাক দিয়ে দিব, দেনমোহর মিটিয়ে, আর রাজি হলে তোমাকে আগের মতোই দেখভাল করব, সম্মান করব। আমি তখন স্তব্ধ। তার কথা শুনে স্বাভাবিক আমি রাজি হইনি। দুই পরিবারের সালিশ বসে। সালিশে তিনি বলেন দ্বিতীয় বিয়ে করা তার অধিকার, শরীয়ত ও আইনসম্মত কোনো অধ্যায় না। তার দিক থেকে সে পরিষ্কার থাকায় আর আমিও নিরুপায় থাকায় আমি রাজি হয়ে যাই। রাজি হওয়া ছাড়া উপায় নাই। আমি আমার পরিবারের কাছে একরকম বোঝা। আমার বাবার সংসারে আমি এখন চলে গেলে সেখানে বেঁচে থাকা আর আত্মহত্যা করা সমান। আমার নিজের কোনো আয় নেই, পড়াশোনা থেমে গেছে, আমার সামনে কোনো দিগন্ত নেই। আমি শুধু একটি পরিচয়, বউ। ফারহানের সাথে ডিভোর্স হয়ে গেলে আশেপাশের মানুষের কথায় না নিজে বাঁচতে পারবো আর না আমার বাবা মা। আমি রাজি হলাম যেন নিজের ইজ্জত টিকিয়ে রাখার শেষ চেষ্টা, যেন আত্মসম্মানকে কাঁদিয়ে বুকে পাথর বেঁধে একটা ভাঙা সংসার আগলে রাখার অপচেষ্টা। সেদিন থেকে বুঝলাম বিয়ে মানে সব সময় প্রেম হয় না, অনেক সময় বিয়ে হয় শুধু টিকে থাকার নাম। আর ঠিক তখনই সে বিয়ে করলো তার অরিনকে। আর আমি শুধু তার ঘরে প্রথম ঘর নিই। তার রানীর আগের গল্প, যাকে সে একদিন শুধুই দায়িত্ব মনে করে কবুল বলেছিল। সেদিন ছিল শুক্রবার, দুপুরে রোদ ছিল উজ্জ্বল, অথচ আমার বুকের ভেতর কেমন যেন অন্ধকার। আমি কিচেনে দাঁড়িয়ে গলায় আটকে আসা কান্না চেপে সব কাজ করে যাচ্ছি। ঘরে তখন অতিথি আসা শুরু, ফারহানের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কিছু অফিস কলিগ। ড্রয়িং রুমে সবাই হাসাহাসি করলেও আমার সামনে কেউই হাসছিল না। সবার চোখে মুখে চাপা অস্বস্তি, যেন বুঝতে পারছিল এই বিয়ের পেছনে লুকিয়ে আছে কারো অস্ত্র, কারো গোমরে রাখা চিৎকার। আমি যখন নিজেই নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছিলাম, তখন আমাকে কেউ বলেনি তুমি ঠিক আছো তো, কেউ জিজ্ঞেস করেনি তুমি খেয়েছো। শুধু মাঝে মাঝে আমার ভাসুরের বউ এসে বলছিল, মায়া তুমি একটু হাসো, মুখ কালো করে থাকলে মানুষ খারাপ ভাববে। হাসার চেষ্টা করেছিলাম, কিন্তু মুখের পেশি কাজ করছিল না, যেন কারো সতর্কবার্তা হাতে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর ফারহানকে দেখা গেল হলুদ পাঞ্জাবি পরে, চুল আঁচড়ে, মুখ ধুয়ে। তার চোখে মুখে এক অদ্ভুত আলো, যেন জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত সামনে। আমি তাকিয়েছিলাম দূর থেকে। আমার বিয়ের সময় যেন ফারহানকে দেখেছিলাম তার সাথে, আজকের ফারহানের আকাশ সমানও তফাৎ। সেদিনের গুমরা মুখ মানুষটা আজ কত উফলতা নিয়ে হাঁটছে। আমার স্বামী আজ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, আর আমি এই ঘরের প্রথম স্ত্রী হয়ে নিজে রান্না করে, আয়োজন করে, সবার চা পানি করতে করতে দাঁড়িয়ে দেখছি কিভাবে কেউ জীবনে নিজের স্বপ্নকে খুঁজে পায়, আর কিভাবে কেউ শুধুই একটা বোঝা হয়ে যায়। নিকার মুহূর্তে আমি কেঁপে উঠছিলাম। তখন পাশের ঘরে বসেছিলাম আমি, আর পাশের রুমে বসে অরিন। তাকে আমি এক ঝলক দেখেছি। সে শ্যামলা তবু মায়াবতী, গুণবতী, সুন্দরী। শারীরিক গঠন তামিল নায়িকাদের মতো, উচ্চতায় লম্বা, সুন্দর করে কথা বলে, আকর্ষণীয় ব্যক্তিত্ব, মডার্ন, শিক্ষিত আর উচ্চবিত্ত পরিবারের। উজ্জ্বল চোখ, ঠোঁটে হালকা একটু লিপস্টিক, মাথায় করে গুছিয়ে পরা ওড়না, কানে দুল হালকা ঝুলছে। আর সেই চোখে কি আত্মবিশ্বাস, যেন এই মুহূর্তে তার চাওয়া পাওয়া পূর্ণ হবে। আর ঠিক তখনই কাজী সাহেব ডাকলেন, মাহমুদা, ফারহান, আপনি কি কবুল করছেন? আর ঠিক তখনই আমি শুনলাম ফারহানের কণ্ঠ, কবুল। আর সেই মুহূর্তে ফারহান হাউমাউ করে কেঁদে ফেলল। হ্যাঁ, সেই পুরুষ যে তার মায়ের মৃত্যুর পরেও চোখে জল আনেনি,
যে আমার চোখের সামনে কখনো আমার চোখ মুছে দিয়েও বলেনি কষ্ট পেও না, সে তখন তার অরিনকে বিয়ে করার আনন্দে সবার সামনে মাথা নিচু করে কাঁদছিল। আমি তখন চুপচাপ দাঁড়িয়ে, চোখের জল আসেনি, আমার চোখ শুকিয়ে গেছে বহু আগেই। সবাই বলাবলি করছিল, দেখো প্রেম কাকে বলে, কি গভীর ভালোবাসা, এই যুগে এমন ভালোবাসা মেলে কেউ বুঝতে পারেনি। আমি তখন ভেতরে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম আমি কি এতটাই মূল্যহীন? 4 বছরের বিবাহিত সম্পর্ক, সংসার, দায়িত্ব, এগুলো কি আসলে কিছুই না? সেদিন বুঝলাম একজন পুরুষের ভালোবাসা আর দায়িত্ব দুই জিনিস। আর আমি ছিলাম শুধু দায়িত্ব, ভালোবাসা ছিল কারো জন্য সংরক্ষিত। আর অরিন, সে কবুল বলার পর ফারহানের চোখ মুছিয়ে দিল। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে গ্লাস ধুচ্ছিলাম। আমার চোখে তখন শুধু একটা দৃশ্য, ফারহানের চোখের জল মুছে দিচ্ছে তার রানী। আর আমি শুধু মুছছিলাম কপালের ঘামের সাথে গড়িয়ে পড়া আমার ভাগ্যে। বিয়ের পর প্রথম রাতটা কেটেছিল নিস্তব্ধতায়। আমার ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল অদৃশ্য অভিমান আর অজানা প্রশ্নে। আর আমার পাশের ঘরে, অরিনের ঘরে, ছিল অন্যরকম আনন্দ, উচ্ছ্বাস আর গলায় ভেসে আসা চাপা হাসি। আমি সেই রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিলাম। বুকের ভেতরটা কেমন জানি শুকিয়ে যাচ্ছিল। আমার সাথে কোনো ঝগড়া হয়নি, কোনো তিক্ততা হয়নি, তবুও মনে হচ্ছিল যেন আমি একা, খুব একা। ফারহান আমার ঘরে আসেনি সেদিন। তারপরের দিন দুপুরে সে আমার রুমে ঢুকলো, চোখে মুখে ঘুম আর প্রশান্তি। গত 4 বছরে ফারহানকে কখনো এতটা হাসি খুশি দেখিনি যতটা আজকে লাগছে। বলল, তোমার কিছু লাগবে? আমি মাথা নাড়লাম। সে বলল, তোমার জন্য কিছু কাপড় অর্ডার করেছি অনলাইনে। ওয়েন বলেছে তোমার শাড়ি কালেকশন একঘেয়ে হয়ে গেছে। আমি তাকিয়ে রইলাম। বছরের পর বছর যখন নিজের জন্য সব পোশাক আমাকেই কিনতে হয়েছে। 4 বছরে কখনো ফারহান আমাকে একটা শাড়ি পর্যন্ত কিনে দেয়নি নিজের পছন্দে। আজ অরিনের বলা কথায় আমার পোশাকও এখন হয়ে গেল একঘেয়ে। পোশাকের অভাব দিয়েছে এমনটা হয়নি কখনো। ফারহান সবসময়ই আমাকে নিজেকেই বেছে নিতে দিয়েছে। তারপর শুরু হলো রুটিন জীবন। আমার স্বামী এখন 2 রুমের মধ্যে ভাগ হয়ে যায়, তবে প্রেমের ভাগটা পুরোপুরি অরিনের। একদিন রান্নাঘরে আমি ডাল ঘাটছিলাম, পিছন থেকে অরিন এসে বলল, ভাবি আপনি যে ঝোল রান্না করেন, ফারহান তো বলে এইটা নাকি তার ফেভারিট। বলেই সে হাসলো খুব আপন করে, কিন্তু আমার ভেতরটা চিড়ে গেল। ফারহান কখনো এমন কিছু বলতো না। 4 বছরেও তার পছন্দ অপছন্দ জানা হয়নি আমার, অথচ অরিন জানে তার ফেভারিট রান্নার নাম। সে বুঝতে পারে আমার স্বামীর মুখে ভাঁজ দেখে তার মন খারাপ কি ভালো। আমি বুঝি রান্নার নুন কম হলো কি বেশি। আমার স্বামীকে এখন সবাই নতুন করে ভালোবাসছে, নতুনভাবে চেনে। অফিসে ওর উন্নতি, ফেসবুকে নতুন ছবি, মেসেঞ্জারে অরিনের তোলা মিষ্টি ক্যাপশন, তোমার প্রতিটি হাসি আমার পৃথিবী। আর আমি সেই ক্যামেরার বাইরের মানুষ, হয়তো কেউ দেখেই না। তাদের মাঝে বোঝাপড়াটা এতই গভীর। ফারহান বের হওয়ার আগে জুতো খুলে না পেলে অরিন বলে দেয়, বেডের নিচে দেখো। আর আমি 4 বছরে কখনো কোনো দরকারি জিনিসের কথা আমাকে জিজ্ঞেস করেনি। সব সময় নিজের কাজ নিজেই করত। তার এই নতুন রূপ আমাকে মনে করিয়ে দেয় আমি কি সত্যি তার স্ত্রী ছিলাম। আমার সতীন অরিন যে যেমন সুন্দরী তেমনি শিক্ষিতা। সে আমাকে ভাবি বলে ডাকে, সবসময় ভালোবাসার ছোট বোন ভাব নিয়ে কথা বলে, কিন্তু প্রতিটা কথার পর যেন একটা অদৃশ্য দেওয়াল গড়ে ওঠে, যেখানে আমি আছি তার ছায়ায় আর সে আছে আলোয়। একদিন রাতে সে এসে বলল, ভাবি আজকে আপনার রুমে যেতে বলেছি। ফারহান ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আমার মনে হচ্ছিল আমি যেন শিডিউল মাফিক কোনো দায়িত্ব, যার সময় নির্ধারিত, আবেগ নয়। তবু আমি টিকে থাকি শুধু হক আদায়ের জায়গায় দাঁড়িয়ে। আমার কোনো স্বপ্ন ছিল না ওকে নিয়ে, তবে ওর ভালোবাসাটা যদি একটু আমার জন্য থাকতো, তাহলে আজ আমার রাতগুলো এমন নিঃসঙ্গ হতো না।
দুপুরবেলা বারান্দায় বসেছিলাম, হাতে এক কাপ চা, অথচ চায়ের স্বাদ আমার জিভ স্পর্শই করছিল না। পাশের বারান্দায় অরিনের টবে লাগানো বেলি ফুল ফুটে আছে, এমন মিষ্টি ঘ্রাণ, কিন্তু আমার ভিতরটা ছিল কেমন ঘুলিয়ে থাকা পানির মতো। সেদিন সকালে ফারহান আমার ঘরে এসেছিল, শুধু এসেছিল এইটুকুই। তার চোখে ঘুম, ঠোঁটে নীরবতা আর মেজাজে স্পষ্ট বিরক্তি। তাড়াতাড়ি করো, অফিসে দেরি হয়ে যাবে। চুল খোপা না করে খোলা রাখো না, তোমাকে মানাই না। তোমার পরা সেলোয়ারটা ঝুলে গেছে কেমন ক্যামসেম। সব কথা যেন গায়ে ছুরি চালায়। কখনো এমন কথা বলতো না সে, শুধু চুপচাপ থাকতো। কিন্তু এখন ওর স্বরে একটা বদল এসেছে। হয়তো আত্মবিশ্বাস এসেছে প্রেমিকাকে নিজের করে পাওয়ার পর, হয়তো আমি হয়ে গেছি এক চেনা দেওয়াল, যেখানে সে কেবল হক রেখে যায়, ভালোবাসা নয়। অরিন সেই দেওয়ালের রং করে ছবি ঝুলায়, আলো ঝলমলের করে রাখে, আর আমি শুধু সেই দেওয়ালটার মতো দাঁড়িয়ে থাকি নিঃশব্দে। অপ্রয়োজনীয়ভাবে সেদিন বিকেলে তারা দুজন একসাথে কফি খেতে বের হলো। আমার ফোনে অরিনের মেসেজ আসে, আজ রাতে ফারহান আমার রুমে থাকবে। ভাবি প্লিজ কিছু মনে না করো না। হ্যাঁ, এখন আমি এমন স্ত্রী জীবন কাটাচ্ছি যাকে শিডিউল করে শোয়ার ঘর ভাগাভাগি করতে হয়, যার সংসারও তাকে জায়গা করে নিতে হয়, তার নিজের ঘরে নয়। তার সতীনের ইচ্ছায় রাত হলে আমি শুয়ে থাকি একা। পাশের রুমে কখনো হাসির আওয়াজ, কখনো ফিসফাস, কখনো হালকা গানের শব্দ আসে। একদিন আমি ভুল করে তাদের রুমে চলে গিয়েছিলাম। ফারহান ঘুমিয়ে পড়েছে, অরিন জানালার পাশে বসে বই পড়ছে। আমাকে দেখে বলল, ভাবি কিছু লাগবে? আমি মাথা নাড়লাম, বললাম না, ভুল করে চলে এসেছি। সে হেসে বলল, না ভাবি, আপনি যখন খুশি আসবেন, এটা আপনারই তো বাড়ি। তবে সে কথা বলার সময় তার চোখে এক ধরনের দয়া ছিল। দয়া, ভালোবাসা নয়। ফারহান যখন অরিনের পাশে ঘুমায়, তখন তার নিঃশ্বাসের শব্দও শান্ত লাগে, আর আমার পাশে সে শুয়েও পিঠ ঘুরিয়ে থাকে। আমি জানি সে শুধু দায়িত্ব পালন করছে, ভালোবাসা নয়। আজকাল আয়নায় নিজের মুখ দেখলে মনে হয় আমি এক অদৃশ্য প্রাচীন ফ্রেমের ছবি। চোখে একরাশ ক্লান্তি, ঠোঁটে নিঃশব্দ অভিমান, আর গলায় আটকে থাকা হাজার প্রশ্ন। আমি বেঁচে আছি, সংসার করছি, রান্না করি, কিন্তু আমার জীবনের প্রতিটি অনুভূতি যেন শীতল পাথরের মতো হয়ে গেছে। একদিন রাতে যখন পানি খেতে উঠে ড্রয়িং রুমে যাই, আসার সময় অরিনের রুমের সামনে এসে ফিসফিস শব্দে থমকে দাঁড়াই। ফারহান তার প্রিয়সীকে বলছে, তুমি আমার জীবনে আসার পরই আমি বাঁচতে শিখেছি। ও আমার দায়িত্ব, তুমি আমার ভালোবাসা। তোমার গায়ের গন্ধ না পেলে আমার ঘুম আসে না। আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম, কথাগুলো কানে বাজছিল বারবার। প্রতিটি শব্দ যেন আমার বুকের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করছিল। আমি কী ছিলাম তাহলে? 4 বছরের যার সাথে কাটালাম, যে মানুষটা আমাকে সংসারের আসবাবের মতো করে পাশে রেখেছে, সে আজ নিজের ভালোবাসার প্রতি এতটা প্রকাশ্যে। মজার ব্যাপার হলো, সামনে সে কখনো কিছু প্রকাশ করে না। আমার পরিবারের সামনে, সমাজে, আত্মীয়দের সামনে আমি সেই ভাগ্যবতী স্ত্রী, যার স্বামী সফল, রুচিশীল, দায়িত্ববান। তারা ভাবে ভাগ্যিস এমন স্বামী পেয়েছে মেয়েটা। ভালো রাখে তো? কেউ জানে না এই ভালো রাখার আড়ালে আমি প্রতিদিন নিজের সত্তাকে একটু একটু করে মেরে ফেলছি। সেদিন সকালে অফিসে যাওয়ার আগে অরিনকে জিজ্ঞেস করছিল, তোমার জন্য তোমার পছন্দের চকলেট নিয়ে আসবো আসার সময়। আর কিছু লাগবে? তুমি কি শুধু আমার জন্যই আনবে, ভাবির জন্য কিছু আনবে না? ওর কণ্ঠে ছিল নিষ্পৃহতা। ওর তো কিছু দরকার থাকে না, ওর চাহিদা সামলানো সহজ। কথাগুলো আমি শুনেছিলাম রান্নাঘর থেকে। ওই কথাটা শুনে মনে হয়েছিল আমি যেন কোনো যন্ত্র, যে নষ্ট না হলে ঠিকই কাজ করে যাবে, যার ভালোবাসা লাগেও না, যত্নও না। রাতে খেতে বসেছিলাম, অরিন প্লেট তুলে আমার পাশে বসলো, তার গলায় এক ধরনের প্রশান্তি। ভাবি, আজ রান্নাটা খুবই দারুণ হয়েছে। ফারহান 3বার সার্ভিং নিয়েছে,
আমি হেসে বললাম, খুব ভালো লাগলো শুনে, কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, 3বার খাওয়ার মধ্যে কি আমার রান্নার স্বাদ ছিল, নাকি অরিনের হাত ধরে দেওয়া ভালোবাসার ঘ্রাণ? আমি আজকাল আয়নার দিকে তাকালেই দেখি এক অপরিচিত মুখ, চোখের নিচে কালি, ঠোঁটের কোণে নিঃসঙ্গতা, আর ভেতরে একরাশ প্রশ্ন। আমি কি সত্যিই স্ত্রী, নাকি শুধু একজন সহধর্মিণী যে শরীয়তের নামে মেনে নিচ্ছে মনের দুঃসহতম অবমাননা? আমার বিয়ের ছবি যতবার দেখি ততবার মনে হয় সেদিন হয়তো আমি একটু ভুল করেছিলাম, কিন্তু ভুলটা আমি করিনি, করেছিল আমার পরিবার। ভেবেছিল ভালো চাকরি, সুশিক্ষিত ছেলে, মেয়ে সুখী থাকবে। ভেবেছিল মেয়ে তো গরিবের ঘরেই বড় হয়েছে, আর চাহিদাও কম, টিকে যাবে, মেনে নেবে। সেদিন ফারহান আমাকে দেখেছিল বইয়ের সাজে, চোখে একটু আগ্রহ ছিল না, যেমন করে শপিং মলের কর্মচারী পণ্য দেখে নতুন কিন্তু তার দরকারই না, তেমন চোখ ছিল তার। আর অরিনের দিকে তার চোখ সবসময় প্রেমে ডুবে থাকে, তাদের প্রতিটি মুহূর্ত সিনেমার রোমান্টিক দৃশ্য হয়ে ওঠে। ফারহান হাসে অরিনের ছোট্ট ছোট কথা শুনে, চোখ মেলে তাকায়, গাল টেনে আদর করে। আমার দিকে সে কখনো কখনো তাকায়, কিন্তু সেই চাহনিতে প্রেম নেই, শুধু দায়িত্ববোধ আর অভ্যাস। সেদিন রাতে অরিনের রুম থেকে ভেসে আসছিল গানের আওয়াজ, তুমি যাকে ভালোবাসো সে কি তোমায় ভালোবাসে? আমি বিছানায় বসেছিলাম একা, লাইট বন্ধ, শুধু জানালার পাশে চাঁদের আলো পড়ছিল। মনটা হঠাৎ ভার হয়ে গেল। আমার শরীর আছে, মাথার উপর থাকার জন্য স্বাদ আছে, চাহিদা আছে, কিন্তু একটা প্রেমিক স্বামীর হৃদয় আমার কাছে নেই। আমি জানি আমি বউ, বিয়ে করা বউ, আমার হক আছে তার ঘরে, তার পাশে ঘুমানোর, তার সাথে জীবন কাটানোর, কিন্তু আমি জানি তার প্রতিটা শ্বাস পড়ে আরেক নারীর বুকে। সেদিন অরিন আমার ঘরে এসে বসলো, চুপ করে কিছুক্ষণ বসে থেকে বলল, আপু, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। সে বলল, আপনি খুব শান্ত, কোনো অভিযোগ করেন না, অথচ আপনি চাইলে ফারহান আপনাকে নিয়ে অন্য জীবন দিতেই পারত। আপনি তা করেননি। আপনি শক্ত মেয়ে ভাবি। আমি কিছু বলিনি, শুধু মনে মনে বললাম, শক্তি না, এটা তো অপমান, গিলে বেঁচে থাকা। রাত 11:30টায় ফারহান আমার রুমে এলো। অরিন হয়তো বলেছে, আজ আপুর রুমে যাও, কেননা তার চোখে কোনো আকাঙ্ক্ষা ছিল না, তার চুমুতে ছিল শুধু নিয়ম রক্ষা, ভালোবাসা নয়। আমার চোখ বেয়ে নীরব অশ্রু গড়ালো। ফারহান হয়তো টেরও পেল না, অথবা পেয়েও খেয়াল করলো না। সে তার চাহিদা মিটিয়ে পেছন ফিরে ঘুমিয়ে পড়ল। আমি ছাদের দিকে তাকিয়ে শুধু ভাবলাম, আমি কার স্ত্রী, যে প্রেম দেয় না, দেয় হক মাত্র, নাকি আমি একজন নির্যাতনের শিকার, যার ব্যথা কেউ বোঝে না। সেদিন সন্ধ্যায় অরিন আর ফারহান বারান্দায় দাঁড়িয়ে হাসছিল। ওরা একসাথে দাঁড়িয়ে গোধূলির রঙে মিশে গিয়েছিল। ওদের এমন করে দেখতে দেখতে আমার মনে হলো আমি এই সংসারে আছি, কিন্তু উপস্থিত না। কি অদ্ভুত না, একই ছাদের নিচে এক মানুষকে দুজন ভাগ করে নিচ্ছে, কিন্তু ভালোবাসার ভাগ আমি পাই না। আমি শুধু পাই অধিকার। অধিকারের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ভালোবাসা যখন চলে যায় তখন অধিকার এক বোঝা হয়ে দাঁড়ায়। নীরব অপমান। সেদিন আমি একা ছাদে উঠেছিলাম, হালকা বাতাস গায়ে লাগছিল, মনে হচ্ছিল সব ছেড়ে কোথাও পালিয়ে যায়, কিন্তু যাব কোথায়, কার কাছে? আমার বাবা মা আমার স্বামীকে এখনও দেবতা ভাবে, বলে, বাবা তোর স্বামী কত ভালো, ভালোবেসে বিয়ে করেছে, আবার বিয়ে করেও তোকে ঠিকঠাক রাখে, জামাই বাবা তোকে সুখে রেখেছে, তোর কপাল ভালো। কেউ বোঝে না এই সুখ বলতে যা বোঝায় তার মধ্যে ভালোবাসা থাকে না। রাতে ঘুম আসছিল না। ঘরের বাতি নিভিয়ে আমি শুধু বিছানায় চুপচাপ শুয়েছিলাম। ফারহান সেদিনও অরিনের ঘরেই ছিল। আমার ভেতরে তখনও আগুন জ্বলছিল না, ছিল শুধু জমে থাকা নিঃসঙ্গতা। বুকের ভেতরে একটা প্রশ্ন, আমি এতটুকুই কি, এইটুকুই সহ্য করতে পারার না? আমি কি ভালোর মেয়ে, ভালো বউ? সকালে উঠেই ভাবলাম আমি কাঁদবো না, আর আমি অভিযোগ করব না, আমি ওদের মতো হব না,
আমি নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম। যে নিজের ভালোবাসা পায় না সে নিজের মর্যাদা তৈরি করে। যে সম্মান দিতে পারবে না তার ভালোবাসা সে আর অপমানিত হব না। আমি জানি এই পথটা কঠিন হবে, কিন্তু এখন আমার চোখে জল নয়, আছে একটা সিদ্ধান্ত। আমি ফারহানকে ক্ষমা করে দিয়েছি, কেননা আমি জানি সে আমাকে কখনো ভালোবাসেনি। আমি শুধু সেই শূন্যস্থান পূরণ করেছিলাম যেখানে ভালোবাসার জায়গায় ছিল মায়ের কসম আর দায়িত্ব। এখন থেকে আমি নিজেকে ভালোবাসবো, আমি নিজের জন্য বাঁচবো। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপচাপ তাকিয়েছিলাম নিজের দিকে। চোখের নিচে হালকা কালচে ছাপ, চুলগুলো এলোমেলো, মুখে ক্লান্তি। কিন্তু আজকে আমি অন্যরকম। আজ থেকে আমি নিজের যত্ন নেব, নিজের প্রতি ভালোবাসা শুরু করব। দুপুরে গোসল শেষে নিজের চুল আঁচড়ালাম, একটা হালকা শাড়ি পরলাম, ঠোঁটে একটু লিপ বাম। বাথরুম থেকে বের হয়ে অরিন আমাকে দেখে বলল, আপু, আপনাকে তো আজ বেশ সুন্দর দেখাচ্ছে। ফারহান এই লুকে দেখলে তো আর আমার দিকে ফিরেও তাকাবে না। আমি একটু হেসে বললাম, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছি। কতদিন যে নিজেকে ভুলেছিলাম। চিন্তা করো না, তোমার ফারহান তোমার কাছেই থাকবে। সে কিছু বলল না, শুধু এক ভিন্ন দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। হয়তো বুঝে ফেলেছিল আমি আর সেই আগের মতো নই। আজ সারাদিন আমি রান্নাঘরে ব্যস্ত থাকিনি। আমি একটা বই নিয়ে বারান্দায় বসেছিলাম, এক কাপ চা, একটা গল্পের বই, আর আমি নিজে। ফারহান ফিরল সন্ধ্যায়। অরিন দরজা খুলে দিল, মুখে চিরচেনা উচ্ছ্বাস। আমি ওদের দিকে তাকালাম না, আমার চোখ ছিল বইয়ের পাতায়। সেই দিনই প্রথম ফারহান আমার দিকে তাকিয়ে একটু থমকালো। তারপর সে বলল, তুমি হঠাৎ এমন সাজে কোথাও বেরোবে? আমি শান্ত গলায় বললাম, না, আমি আজ নিজের জন্য সময় নিয়েছি। এক মুহূর্ত থেমে সে বলল না কিছু, কিন্তু আমি বুঝে গেলাম আমার এই পরিবর্তন হয়তো চোখে পড়েছে। রাতে যখন সে আমার ঘরে এলো, আমি বললাম, শোনো ফারহান, আমি থাকবো, কিন্তু এখন থেকে আমি আমার মতো করে বাঁচবো। তোমার রানীর মতো নয়, আমার মতো। তুমি প্রেম করো, আমি সম্মান চাই। আমি প্রেম পাইনি, তাই অপমান চাই না। ফারহান কিছু বলল না, তবে তার চোখে কিছু একটা কেঁপে উঠছিল। হয়তো একটু অপরাধ বোধ, হয়তো বিস্ময়। সেদিন সারা রাত ঘুমাতে পারিনি, কিন্তু চোখে জলও আসেনি। ভেতরে একটা অদ্ভুত নীরব শক্তি অনুভব করছিল, যেন বহুদিন পর আমার হারানো আমিটাকে খুঁজে পেয়েছি। এটাই ছিল নিজের প্রতি ভালোবাসার প্রথম দিন, শান্ত, নিঃশব্দ, কিন্তু অনেক দিন। ফারহান আর অরিন যখন একসাথে বাগানে হাঁটতো, তখন আমি আমার বারান্দায় একটা কোণে বসে থাকতাম। কাউকে কিছু বলতে পারতাম না। ফারহানের ভেতরে যেন আমার একটুও স্থান নেই। ওরা যেন দুটো আলাদা প্রাণী, আর আমি শুধু একটা ছায়া। অনেক হয়েছে অন্যের ছায়া হয়ে থাকা, আমি আর ওদের ছায়া হতে পারবো না। এবার আমি হাঁটবো নিজের ছায়া হয়ে। আমারও আলাদা একটা জীবন হতে হবে, নিজের নাম, নিজের স্বপ্ন, নিজের গন্তব্য। সেদিন থেকে আমি ছোট ছোট কাজ শুরু করলাম, একটু একটু করে বাইরে যাওয়ার শুরু করলাম। ছোট ছোট শপিং, এক কাপ কফির জন্য বাসা থেকে বের হওয়া। একদিন এক আপুর একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপুটা বলল, মেয়েরা নিজের জন্য সময় দিতে শিখো, নিজের ক্ষমতা বাড়াও। তার কথা শুনে মনে হলো আমারও ক্ষমতা বাড়ানোর সময় হয়েছে। ঘরে ফিরলে ফারহান দেখতো আমি আগের মতো কেবল নীরব স্ত্রী নই, আমি হয়ে উঠলাম একজন নারী, যার মনে চাওয়া আছে। অরিনও দেখে আমার বদলে যাওয়া মনোভাব। সে আমার সাথে কথা বলল, কখনো হাসতো। মনে হলো আমি ওদের কোলাকুলি থেকে একটু দূরে সরে আসছি, নিজের জন্য নতুন জীবন গড়ছি। রাতে ঘুমাতে যেতেই নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখি, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে তার নিজের জন্য দাঁড়িয়েছে। বাড়ির ভেতরটা আজ অন্যরকম শান্ত। ফারহান অফিসে আর অরিন বাইরে বেরিয়েছে। আমি একা একা বই পড়ছিলাম, তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখি ফারহান দাঁড়িয়ে। তুমি আর আগের মায়া নও, তুমি কেমন যেন নিজেকে বদলে নিচ্ছ। ফারহান বলল। আমি একটু হাসলাম। আমি আর সেই ভীতু মেয়ে নই, যে শুধু অন্যের ছায়ায় থাকতো। অরিন বাড়িতে ফিরে এসে আমাকে দেখে বলল,
তোমাকে আজ কেমন ফ্রেশ দেখাচ্ছে, মনে হয় তোমার মনে নতুন আলো জ্বলে উঠেছে। আমি বুঝলাম আমার ছোট ছোট জয়গুলো আজ আমার জীবনের বড় একটা পরিবর্তন শুরু করেছে। যখন রাতের বেলায় শুয়ে থাকি মনে হয় আমি নিজের জন্য লড়াই করছি, নিজের জীবনের জন্য হক আদায় করছি। সত্যি কথা বলতে এটা সহজ নয়, কিন্তু আমার মনে এক নতুন শক্তির জন্ম হয়েছে যা আমাকে সামনের দিকে নিয়ে যাবে। সেদিন সন্ধ্যায় ফারহান আর অরিন আবারও হারছে একসাথে। তাদের মাঝে সেই অদ্ভুত সমঝোতা যা আমার মনে বিষের মতো ছড়িয়ে যায়। আমি চুপচাপ তাদের পাশে বসেছিলাম, আমার বুকটা জোরে জোরে ধুকপুক করছিল। তারপর আমি নিজেকে বললাম, আর নয়, আমি আর ভয়ে ডুবে থাকবো না, আমি সত্যের মুখোমুখি দাঁড়াবো। আমি ফারহানের দিকে তাকালাম। আমাদের জীবনের সবারই একটি সীমা থাকে যা পার করলে আর কোনো ভুল মেনে নেওয়া যায় না। ফারহান চমকে উঠল, তার চোখে এক অদ্ভুত সারগোয়েশা সন্দেহ। আমি বললাম, আমি তোমার দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছি, কিন্তু সেটা আমার সম্মান লঙ্ঘন করতে পারবে না। আমি চাই তোমাদের সম্পর্কের সীমানা ঠিক করো, আমার প্রতি সম্মান রাখো। ফারহান প্রথমে কিছু বলল না, কিন্তু আমি বুঝতে পারলাম তার মুখে ছাপ পড়েছে। সেই রাত থেকে আমি আর ওদের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম। যদিও সম্পর্ক আগের মতো নয়, তবে আমার কথার ওজন বেড়েছে। আমি নিজেকে শক্ত করে নিয়েছি, কারণ এখন আমি জানি কোনো শক্তি ভয়কে হারাতে পারে না যদি মন দুর্বল থাকে। যেখানে আমাদের 4 বছরের বিবাহিত জীবনে কখনো কোথাও ঘুরতে পর্যন্ত যাওয়া হয়নি, সেখানে বিয়ের 6 মাসের মধ্যে অরিনকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যাবে ফারহান। মায়াকে যখন কথাগুলো বলা হয় তখন রাত 10টা। পরদিন সকালে তারা কক্সবাজার যাচ্ছে, অথচ মায়াকে একটাবার জানানোর প্রয়োজন মনে করেনি ফারহান। রাতে যখন অরিন খাবার টেবিলে কথা তুলল তখন ভীষণ ক্ষেপে যায় মায়া। আমি কি স্ত্রী হিসেবে এতটাই ব্যর্থ যে 4 বছরের সংসার জীবনে ফারহানের মনে এক টুকরো জায়গা নিজের নামে লিখতে পারিনি? না, আমার ভাগ্য নিয়তির কাছে হেরে গিয়েছে, যেখানে কাছাকাছি থাকলেই দুজন মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সেখানে আমাদের 4 বছর একসাথে সংসার ছিল, একসাথে একই ছাদের নিচে থেকেছি। 4 বছরে কি শুধু ফারহানের চাহিদা মেটানোর জন্য আমি এই সংসারে থেকেছি? 4 বছরের সংসার, একসাথে থাকা, এক টেবিলে খাওয়া, রাত জেগে অপেক্ষা করা, আমি কি তাকে ভালোবাসিনি? আমি সব সময় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কথাগুলো ফারহান আর অরিনকে উদ্দেশ্য করে বলে মায়া। মায়ার কথায় যে যথেষ্ট মুখ যুক্তি আছে সেটা ভালো করেই বুঝতে পারে অরিন। হয়তো আগে থেকেই তাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু এখানে মায়া কি দোষ ছিল? তাদের জন্য কেন মায়াকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত হতে হবে? দুনিয়ার কোনো নারী তার স্বামীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না, হোক না সে তার প্রেমিক। আমি তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছি, তার মানে এই না যে আমাকে আমার প্রাপ্য থেকে বঞ্চিত করা হবে। আর আমি তার বছরের পর বছর চুপ করে সহ্য করে নিব। আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো ফারহান একদিন বুঝবে আমার নিঃশব্দ ভালোবাসার গভীরতা। কিন্তু না, আমি ভুল ছিলাম। ফারহান কখনোই আমাকে ভালোবাসতে পারেনি, আর না কখনো পারবে। তার ভালোবাসা, তার সময়, এমনকি তার দৃষ্টি সব কিছু তোমার নামে বরাদ্দ অরিন। আমি কি শুধুই অদৃশ্য ছায়া, যার কাজ শুধু সংসার সামলানো, অথচ পাওনার বেলায় শুধুই চোখ লুকিয়ে কষ্ট চেপে রাখা? আমি ফারহানকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছিলাম যাতে সব কিছু ঠিক হয়ে যায়, সে তার ভালোবাসার মানুষকে ফিরে পায়। ভালোবাসার অধিকার সবার থাকলেও তা পাওয়ার অধিকার সবার হয় না। তোমাকে ফারহানের দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, কিন্তু নিজের অপমান সহ্য করব না। ফারহান যদি আমাদের মধ্যে সমানভাবে নিজেকে ভাগ করে নিতেই না পারে, তাহলে দুজনকে বিয়ে করার জন্য তাকে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই জবাব দিতে হবে। আমি কখনো আমার দাবি ছাড়ব না। আমি কখনোই চাইনি ফারহানের সবটা জুড়ে আমি থাকি। আমি শুধু চেয়েছিলাম ফারহান আমার সাথেও থাকুক। আমার প্রাপ্য সময়টুকু, ভালোবাসাটুকু, সময়টুকু যেন কেবল আমার হয়। তবে আজ মনে হচ্ছে আমার এই নীরবতা, এই সহ্য
করে নেওয়াটা আমার সবচেয়ে বড় অপরাধ। তবে আজ বলতে বাধ্য হচ্ছি, তোমার ভালোবাসা শুধুই কি অরিনের আমি জানি না, তবে আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার খেয়ালা আমি খেলতে পারবো না। তুমি যা চাও করো, কিন্তু আমাকে আমার মতো বাঁচতে দাও। আমি তো চেয়েছি শুধু একটু গুরুত্ব, অরিনের মতো করে আমাকে একটু সময় দাও। কিন্তু তোমার হৃদয়ে আমার জন্য কোনো স্থান নেই, সেখানে শুধু অরিনের নাম। আমি তো শুধু তোমার প্রয়োজনের সময়টুকু পূরণের জন্য। কথাগুলো বলে আর এক সেকেন্ডও থাকেনি মায়া। খাবার টেবিল থেকে উঠে সোজা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয় সে। এদিকে মায়ার কথায় হয়ে বসে থাকে ফারহান। যে মেয়ে কখনো চোখ তুলে দেখতো না, সে আজ এতগুলো অভিযোগ দিয়ে গেল ফারহানের ওপর। কথাগুলো একদম হজম হয়নি তার। রাগে প্লেটে হাত ধুয়ে উঠে আসে ফারহান। চুপ হয়ে বসে থাকে অরিন। সে তার দিক থেকে একদম সঠিক। ফারহানকে যথেষ্ট সময় দেয় সে মায়ার জন্য। মায়া তার প্রথম স্ত্রী, সে হিসেবে তার অনেক বেশি অরিনের থেকে। কিন্তু ফারহান চায় না মায়াকে সময় দিতে। 4 বছরের সংসারে যেখানে ফারহানের মধ্যে একটু ভালোবাসা জন্ম হয়নি, সেখানে তার কি করার। বরং মায়ার জন্য তার মনে যথেষ্ট সম্মান আর দয়া হয়। সত্যি তো সব মেয়েই নিজের স্বামীকে নিয়ে সুখে থাকতে চায়। ফারহান ইদানিং তো মায়ের কাছেও যেতে চায় না। অরিন তাকে জোরাজোরি করে পাঠাতো। অরিন তো কখনো মায়াকে হিংসা করার যোগ্য ভাবে না। হ্যাঁ, এটা সত্যি যে মায়া অরিনের থেকে যথেষ্ট সুন্দরী আর মায়াবী, কিন্তু সে যথেষ্ট স্মার্ট আর শিক্ষিত। মায়াকে হিংসে করার মতো কিছুই তার কাছে নেই। রুমে এসে সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ায় ফারহান। মাথার মধ্যে শুধু মায়া বলা কথাগুলো ঘুরছে তার। একটার পর একটা সিগারেট শেষ করে রুমে আসে সে। অরিনকে দেখতে না পেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমে। প্লেট ধুয়ে সব কিছু গুছিয়ে রাখছিল অরিন। হুট করে পিছন থেকে কোলে তুলে নিয়েই অরিনকে ফারহান। তারপর এগিয়ে যায় মায়ার রুমের দিকে। দরজার সামনে এসে অরিনকে নামিয়ে দরজা নক করে সে। মায়া এসে দরজা খুলে দিলে মায়ার সামনে অরিনকে কোলে তুলে নেয় ফারহান। রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় ফারহান। আজ তোর সামনে বাসর করব, আর তুই তা চেয়ে চেয়ে দেখবি। এতদিন ভালো ব্যবহার করে এসেছি তো তোর ভাল লাগে না? আজ থেকে আমার আসল রূপ দেখবি। মায়ের সামনেই অরিনের চুলের গ্রান নেয় ফারহান। দুহাতে শক্ত করে কোমর জড়িয়ে ধরে অরিনের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয় ফারহান। ফারহান তার প্রেমিকার সাথে মেতে উঠে এক অন্তরঙ্গতায়। দীর্ঘ 1 ঘন্টা আমাকে মানসিক টর্চার করে অরিনকে পাজা কোলে নিয়ে বেরিয়ে যায় ফারহান। ক্লান্ত আর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে মেঝেতেই বসে পড়ি আমি। এতক্ষণ কি হয়ে গেল, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বারবার শুধু ফারহান আর অরিনের অন্তরঙ্গ মুহূর্ত চোখের সামনে ভাসছে, আর চোখ থেকে অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে জল। দেহে রক্তক্ষরণ বন্ধ করা গেলেও হৃদয়ে যাওয়া রক্তক্ষরণ বন্ধ করব কিভাবে? কখনো যে জ্ঞান হারিয়ে মেঝেতেই পড়ে যায় খেয়াল ছিল না। যখন জ্ঞান ফিরে বারান্দায় দিয়ে হু হু করে বাতাস আসছে রুমের মধ্যে। জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে মায়ার। কিন্তু দেহের এই আঘাতের থেকে হৃদয়ের আঘাত অনেক বেশি কষ্টদায়ক। আজ আর চোখে ঘুম আসবে না, তাই আস্তে আস্তে বারান্দায় থাকা রকিং চেয়ার তাই গিয়ে বসে পড়ল মায়া। এই চেয়ারটা আমার ভীষণ প্রিয়। মন খারাপের সময়গুলোতে কাউকে কাছে না পেলেও চেয়ারটা আমার একমাত্র সঙ্গী। চেয়ারে বসে ভাবতে থাকি পুরনো দিনগুলো। বিগত 4 বছর ফারহান শুধু নিজের চাহিদা মেটাতেই আমার সাথে শারীরিক সম্পর্ক করত। বিয়ের পর আমার সতীন অরিন যখন বলে শুধু, তখন আমার রুমে আসে ফারহান। শারীরিক সম্পর্ক করেই আবার চলে যায়, আর সারা রাত অরিনের সাথেই থাকেন। ফারহানকে সারা অরিনের ঘুম হয় না। যতক্ষণ না সে যায় ততক্ষণ অরিন ছটফট করে। ফারহান গেলে তবেই সে ঘুমায়। আজকে মনে হচ্ছে এতগুলো দিন আমি স্বামী নামক একজন জানোয়ারের থেকে শিকার হয়ে এসেছি। আমি আর অপেক্ষা করব না কারো হৃদয়ে এক টুকরো ভালোবাসার জন্য। আমি নিজেকে খুঁজে নিব, নিজের জন্য বাঁচব। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আর নয় এই সংসারে, আমি এই সংসারে ছেড়ে চলে যাব। ফারহান একদিন বুঝবে একটা অদৃশ্য মেয়েই ছিল তার জীবনের সবচেয়ে দৃশ্যমান ভালোবাসা।
আমি নিজেই আমার ভাগ্য গড়ব। একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে আমি পূর্ণ হতে চাই। গল্প কাছের সংসার।